ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ নওশাদ সিদ্দিকী। ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আরাবুল ইসলাম সাহেব। পার্টির ওয়ার্কিং প্রেসিডেন্ট আপনাদেরকে শর্ট ব্রিফ করেছে। এখন আমি সরাসরি আসছি। আমরা যে জায়গায় বিগত দিনে আমরা ঘোষণা করেছিলাম তার মধ্যে এখন যে জায়গায় প্রার্থীর নাম, সিট কোথায় কন্টেস্ট করবো ঘোষণা করেছিলাম, আজকে আমরা ঘোষণা করছি কারা আমাদের অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে খাম চিহ্ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শুরু করছি মালদা জেলা থেকে। মালদা জেলার সুজাপুর বিধানসভা কেন্দ্র থেকে বিশিষ্ট শিক্ষক মোহাম্মদ কালিমুল্লাহ হক মহাশয় প্রতিদ্বন্দ্বিতা করবেন। নদিয়া জেলার পলাশীপাড়া বিধানসভা কেন্দ্র থেকে আমাদের পার্টির পক্ষ থেকে যাকে আমরা নমিনেট করছি বিশিষ্ট শিক্ষক শামসুর আলী মল্লিক সাহেব। চাপড়া বিধানসভা কেন্দ্র থেকে জাকির মন্ডল সাহেব। উত্তর চব্বিশ পরগনা জেলার বাদুরিয়া বিধানসভা ক্ষেত্র থেকে মৌলানা মোহাম্মদ কুতুবউদ্দিন ফাতেহি সাহেব। অশোকনগর বিধানসভা কেন্দ্র থেকে তাপস ব্যানার্জি মহাশয়। আমডাঙ্গা বিধানসভা কেন্দ্র থেকে বিশ্বজিৎ মাইতি মহাশয়। মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে প্রিয়াঙ্কা বর্মন মহাশয়া। দেগঙ্গা বিধানসভা কেন্দ্র থেকে মোহাম্মদ মফিদুল হক শাহাজি, যাকে আমরা মিন্টু শাহাজি নামে জানি। হাড়োয়া বিধানসভা কেন্দ্র থেকে আইনজীবী পিয়ারুল ইসলাম সাহেব। বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্র থেকে মোহাম্মদ মুসা কালিমুল্লাহ সাহেব। এরপরে আসছি আমরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় যে সমস্ত সিটগুলো ইতিমধ্যেই আমরা ঘোষণা করেছি তার মধ্যে প্রার্থী আজকে যেটা ঘোষণা করছি, কুলপি বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আইএসএফের পক্ষ থেকে আব্দুল মালিক মোল্লা সাহেব। ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অ্যাডভোকেট প্রবীর মণ্ডল সাহেব। ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আরাবুল ইসলাম সাহেব। মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আব্দুল আজিজ আল হাসান সাহেব। ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ নওশাদ সিদ্দিকী। তারপরে আসছি আমরা হুগলি হরিপাল বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আইএসএফের পক্ষ থেকে শেখ মুজাফফর আলী, যাকে আমরা মাজাদা নামেও চিনি। খানাকুল বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন শেখ সাদ্দাম হোসেন। এরপরে আসছি আমরা পূর্ব মেদিনীপুর। পাঁশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আফজাল আলী শাহ। নন্দীগ্রাম বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশিষ্ট শিক্ষক ও মৌলানা মোহাম্মদ সবে মিরাজ খান। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশিষ্ট শিক্ষক পীযূষ হাসদা মহাশয়। পশ্চিম বর্ধমানের বারাবণী বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশ্বজিৎ বাউরি, বাপি বাউরি নামে যিনি পরিচিত। বীরভূম বিধানসভা কেন্দ্রের বীরভূম জেলার যে সমস্ত বিধানসভা কেন্দ্র থেকে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বোলপুর বিধানসভা কেন্দ্রের অধ্যাপক বাপি সরেন মহাশয়। মুরারয় বিধানসভা কেন্দ্রের হজরত আলী, তাকে সওদাগর হিসাবেও এলাকায় তিনি পরিচিত। এই সমস্ত সিটগুলিতে আমরা এখন আমাদের পার্টির পক্ষ থেকে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের নাম আমরা ঘোষণা করলাম। আর যে কয়েকটি সিট বাকি আছে আগামী বুধবার তথা পরশু দিনকে আমরা আমাদের সেকেন্ড পর্যায়ের লিস্ট আমরা ঘোষণা করব, প্রার্থীর লিস্ট ঘোষণা করব। আজকে আমরা 23 জনের নামের লিস্ট আমরা পাবলিশ করলাম। অবশ্যই অবশ্যই বলছি, এটা একটা ছবিটা নিয়ে নে। হয়েছে। আর এটা আপনার পিডিএফ কপি আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, এর পিডিএফ কপিটা আপনাদের কাছে পৌঁছে যাবে।
যে 4টি সিট নিয়ে সিপিআইএম এর সঙ্গে আপনাদের দ্বিমত চলছিল, এর সমাধান হচ্ছে? হ্যাঁ, আমাদের কাছে বার্তা পাঠিয়েছেন। আমরা বৃহত্তর স্বার্থে বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করার জন্য এখনো পর্যন্ত আমরা মধ্যখানে একটা দিনের জন্য রাখছি। আগামীকাল নয়, আমরা আগামী পরশু দিন আমাদের সেকেন্ড পর্যায়ের আমরা প্রার্থী লিস্ট ঘোষণা করব। নিশ্চিতভাবে আমরা আমাদের দিক থেকে যাতে এই স্মুথলি এটা হয়, কারণ দীর্ঘ প্রায় 7 মাস ধরে কোনো ধরনের ইগো না রেখে একাধিকবার আমি এবং আমাদের রাজ্য নেতৃত্বরা লেফট ফ্রন্টের অফিসে গিয়ে সেখানে সিনিয়র মোস্ট লিডারদের সাথে বসে এটাকে একটা সুন্দর সেট দিতে চেয়েছি। শেষ পর্যায়ে এসে কোনো রকমভাবে না এটা বাঘাত ঘটে, সেই জন্য আমরা মধ্যখানে একটা দিনও রাখছি। আশা করব বামেদের কাছে শুরু থেকে আমরা যে ডিমান্ড রেখে এসেছি যে উত্তর 24 পরগনার ক্ষেত্রে বিগত নির্বাচনে যে 7টি সিট আমরা দিয়েছিলাম, এবারেও সেই 7টি সিট দেব। এবং একটি সিট যেটা হচ্ছে বাদুরিয়া, বিগত নির্বাচনে বিধানসভা নির্বাচনে সেই সিটটি আমরা ক্লেম করলেও সেখানে কংগ্রেসের পক্ষ থেকে আব্দুল সত্তার সাহেব দাঁড়াবেন বলে আমাদের কাছে স্পেশাল রিকোয়েস্ট করেছিলেন। তার অন্যতম হচ্ছে মাস্টার সাহেব আমাদের শামসুর আলী মল্লিক সাহেবের মাধ্যমে আমাদের কাছে স্পেশাল রিকোয়েস্ট করার জন্য আমরা আব্দুল সত্তার সাহেবের সম্মানার্থে ওই সিটটা ছেড়েছিলাম। কিন্তু এবছর আমরা ওই সিটটা নিয়ে 8টি সিট উত্তর 24 পরগনা আমরা কোনোভাবেই পরিবর্তন করতে পারবো না, এই মর্মে আমরা জানিয়েছিলাম। তার আগে অনেক সিটের কথা আমরা বলেছিলাম। স্বরূপনগর, রাজারহাট থেকে শুরু করে বাগদা, বনগাঁ, হাবড়ার মতো সিট, আরও অনেক কটা সিট আছে। আপনার সন্দেশখালী, তার অল্টারনেটিভ মিনাখাটাতে আমরা গিয়েছি, হিঙ্গলগঞ্জ, বসিরহাট দক্ষিণ। কিন্তু আমরা বৃহত্তর স্বার্থের জন্য সবটাই মিনিমাইজ করে বিগত বিধানসভা নির্বাচনে যে 7টি নিয়েছিলাম সেই 7টির মধ্যে একটা শুধু অল্টারনেটিভ হয়েছে, সেটা হচ্ছে মিনাখা সন্দেশখালী বদলে। বাকি যে সিটগুলো আছে একটি মাত্র এক্সট্রা নিচ্ছি, যেখানে বিগত নির্বাচনে কংগ্রেস প্রায় 100টি সিট নিয়েছিল, তার মধ্যে থেকে কিন্তু আমরা সেই অর্থে আমরা ক্লেম করছি না। আমরা চাই আমাদের ক্ষুদ্র পরিসর হলেও আমরা লড়াইটা যেন যেখানে আমাদের শক্তি আছে ব্যাপকভাবে দিয়ে বিজেপি তৃণমূলকে পরাস্ত করি, আর যেখানে বামেদের শক্তি বেশি সেই জায়গাগুলোতে আমরা তাদেরকে সহযোগিতা করে তারা বিজেপি তৃণমূলকে পরাস্ত করুক, এই মর্মে আমরা বিগত 7 মাস ধরে লাগাতার আমাদের প্রচেষ্টা চালিয়ে আমরা এই জায়গায় এসে দাঁড়াতে পেরেছি। আপনার ভাঙড় বিধানসভায় দাঁড়িয়েছে শওকত মোল্লা, লড়াই কিরকম হবে? দেখো, আমি অনেক আগে বলেছিলাম আমি চেয়েছিলাম মমতা ব্যানার্জি ভাঙড়ে দাঁড়াক। তখন একবারের জন্য আমি বলিনি যে আমি আমার বিপরীতে, কারণ আপনারা জানেন পার্টির সাথে ডিসকাস না করেই আমি 2024 সালে একটা সিটে দাঁড়াবো বলে আমি ইচ্ছা প্রকাশ করেছিলাম মিডিয়ার মাধ্যমে। পরবর্তীতে পার্টি ডিসাইড করেছিল ওই সিট থেকে আমাকে দূরে আসতে হয়েছিল। এক্ষেত্রে আমি আজকে বলতে পারি যে এখনও নমিনেশন হয়নি। মমতা ব্যানার্জি যদি ওখানে দাঁড়ায় আমার বিপরীতে, কারণ পার্টি আজকে আমাকে ডিসাইড করেছে, আমার নামটা ঘোষণা করতে বলেছে, তাহলে ভালো হবে। একটা জিনিস দেখা গিয়েছিল যখন নাম ঘোষণা শওকত মোল্লা এই নাম ঘোষণা হলো, তারপরেই তার অনুগামীরা বিক্ষোভ শুরু করলো যে তাকে ক্যানিংয়েই রাখতে হবে, তারা ভাঙড়ে যেতে চাইছে না। এইটা কি ভয় পেয়ে কিছুটা করা? ভাঙড়ের মাটি দুর্জয় ঘাটি। ভাঙড় সবসময় বিপ্লবের দিশা দেখায়। 2021 সালে ভাঙড় যে বিপ্লব করেছে, আশার যে বীজ বপন করেছে একটা রাজ্যের বিভিন্ন প্রান্তে, ভাঙড় আর পথ দেখিয়েছে আইএসএফকে চুজ করা। আজকে সিতাই থেকে শুরু করে, ঝাড়গ্রাম থেকে শুরু করে, কালচিনি থেকে শুরু করে কাকদ্বীপ, আজকে যে আইএসএফের যে ব্যাপ্তি ঘটেছে তার সূচনা কিন্তু ভাঙড় থেকে হয়েছে। কারণ সে ভাঙড় সিটটা উপহার দিয়েছে বলেই এত নামটা বা আমার পারফর্মটা করতে পেরেছে। সেই অনুযায়ী ভাঙড়ের মাটি শক্ত ঘাঁটি আইএসএফের জন্য, এটা ভালো করে জেনে গিয়েছে। কিছু মিডিয়া বা প্রশাসনকে কাজে লাগিয়ে কিছু গুন্ডামস্তানকে দিয়ে 2-4টে কর্মীদের মারধর করে ভয় দেখিয়ে তৃণমূলের ঝান্ডা হাতে ধরিয়ে দিয়ে ভেবেছিল ভাঙড়কে উদ্ধার করে নেবে। এখন বুঝতে পারছে, সেই জন্য
শুনলাম নাকি আবার কান্নাকাটিও শুরু করেছে। আর আজ যে কথা আপনি বললেন যে করেছে অনুগামীদেরকে দিয়ে, টোটালটাই প্রি প্ল্যান্ড। তারদা থেকে মানুষ নিয়ে যাওয়া হয়েছে জীবনতলায় ওই রাত্রে প্রোটেস্ট করানোর জন্য। আমি এতটাই স্পেসিফিক তথ্য দিতে পারি। তিনি ভয় পেয়েছেন, তাই ভয় পেয়ে তিনি এখন যে কাজটা করছেন আইএসএফ এর উপরে আক্রমণ নামাচ্ছে। তবে এতটুকু কথা বলবো, নির্বাচন কমিশনের কাজ হবে এই গুন্ডা মস্তানগুলোকে ধরে জেলের মধ্যে রাখা, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের ব্যবস্থা করা। এটা তাকে দায়িত্ব নিয়ে করতে হবে। পশ্চিমবাংলায় যে সমস্ত বুথগুলো, যে সমস্ত বিধানসভাগুলো সেন্সিটিভ, অতিরিক্ত এক্সট্রা সেন্ট্রাল ফোর্স যেখানে ডিপ্লয় করতে হবে, এবং সাথে সাথে যে গুন্ডা মস্তান সমাজবিরোধীদের লিস্ট হয়েছে আমরাও দেব, তৈরি করেছি, তাদেরকে ডিটেন করতে হবে, তাদের প্রতি নজর রাখতে হবে, তারা কোনোভাবেই এই গণতন্ত্রের উৎসবকে না ভুলণ্ডিত করতে পারে। মানুষ তার মতামত প্রদান করার জায়গা দিতে হবে। আমি 5 বছরের বিধায়ক, ভাঙড়ের বিধায়ক, ভাঙড়ের মানুষকে আমি ধন্যবাদ জানাবো এখান থেকে, যে তারা আমাকে কাজ করার বলার সুযোগ দিয়েছিল। আমি রাজ্যের কণ্ঠস্বর হয়ে উঠতে পেরেছি। ভাঙড়ের মানুষের জন্য আমি ধন্যবাদ জানাই। আমাকে যদি তারা রিএলেক্ট করে আরও বেশি করে আমি লড়াই করার সুযোগ পাবো, কিন্তু আমি জোর করে কারো ভোটটা আমি দখল করতে পারবো না। 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে, ভাঙড়ের মানুষ যে সুযোগ দিয়েছে, আজকে রাজ্যের অধিকাংশ মানুষ যেগুলো জানতো না, বিধানসভার মধ্যে কি হয়, একটা এমএলএর মাইনে কি হয়, একটা বিরোধী এমএলএও কতটা লড়াই দিতে পারে, সরকারকে কতটা নাড়িয়ে রাখতে পারে,